বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং 2024-এর 5ই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে রেখে আসা, বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় রেখে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা যখন চূড়ান্তভাবে দিয়েছেন, এটি নিয়ে বর্তমানে বাংলাদেশ সরকারে যারা আছেন তারা দৃশ্যত কিংবা প্রকাশ্যে সংসদে বা সংসদের বাইরে বিভিন্ন ভাবে মিডিয়ার সামনে বলার চেষ্টা করছেন। তারা চাচ্ছেন শেখ হাসিনা আসুক, শেখ হাসিনার বিচারের রায় কার্যকর করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন এই কথাগুলো বলছেন, কিন্তু ভেতরে চলছে অন্য কাজ। অর্থাৎ সরকারের ভেতরে এখন সবচেয়ে বড় উদ্বেগ উৎকণ্ঠার বিষয়টি হচ্ছে শেখ হাসিনার আগমন। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী রীতিমতো মহা বিপদে পড়ে গেছেন মাত্র এই কয়েক দিনের তার ক্ষমতার মেয়াদে, যেটা তিনি কল্পনাও করতে পারেননি, এমনটাই তিনি মন্তব্য করেছেন তারই ঘনিষ্ঠ একাধিক মন্ত্রীর সঙ্গে। পাশাপাশি গত এক সপ্তাহের মধ্যে তারেক রহমান দফায় দফায় বৈঠক করেছেন তার ঘনিষ্ঠ কিছু সংখ্যক উপদেষ্টা এবং দুটি নিরাপত্তা সংস্থার প্রধানের সঙ্গে। পাশাপাশি কথা বলেছেন একজন আইনজ্ঞের সঙ্গে যে শেখ হাসিনা যখন ফিরবেন, ভেতরে আড়ালে আবডালে আন্তর্জাতিক বলয়ে যত ধরনের যা কিছুই আলাপ আলোচনা কিংবা যতই পদ্ধতি পলিসি হোক না কেন, তারপরেও সবচেয়ে চূড়ান্ত যে বিষয়টি, এবং ওই যে বললাম তারেক রহমানের জন্য মহা বিপদ, সেটি হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা কিভাবে দিবেন তারেক রহমান। এই নিরাপত্তার প্রশ্নেই তারেক রহমান তিনি নিজে এই যে সারা দেশে যত কর্মসূচি করছেন, বিভিন্ন দলীয় কিংবা অন্যান্য গাছ লাগানো বা অন্য সব মিটিং, এর মধ্যেই তিনি রীতিমতো এক ধরনের আঁতকে ওঠেন এবং তাৎক্ষণিকভাবে তিনি শরণাপন্ন হন। নিরাপত্তা বিষয়ক যারা আছেন তাদের সঙ্গে কথা বলার জন্য তাদেরকে ডেকে পাঠান এবং বৈঠকে অংশ নেন। অনেকেই বলছেন যে ভারতে যখন শেখ হাসিনা আছেন, তিনি যখন ফিরবেন অনেক কিছুই নির্ধারণ হবে ভারত সরকারের মাধ্যমে, যেটি এই সরকারের যে মন্ত্রীরা তারাও বলছেন। শ্যামা ওবায়েদ তিনি কালকেও বলেছেন ভারত সরকারের উপরেই অনেক কিছু ডিপেন্ড করবে। প্রধানমন্ত্রীও নিজে বলেন, অন্যরাও বলেন ভারত সরকারের উপরে অবশ্যই ডিপেন্ড করবে অনেক কিছু বিষয়, এবং আন্তর্জাতিক বলয় থেকেও আরো অনেক বিষয় এক ধরনের নির্ভর করবে ভারত সরকারের উপরে, যেমন তেমনি তারেক রহমান সরকারের উপর। এর মধ্যেই দুইটি বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছেন তারেক রহমান। সেটি হলো, যা একটু আগেই বললাম, এই যে নিরাপত্তা সংশ্লিষ্ট যাদের সঙ্গে তিনি দফায় দফায় বৈঠক করছেন, তাদের কাছ থেকে দুটি বিষয় তারেক রহমান বারবার জানার চেষ্টা করেন প্রধানমন্ত্রী হিসেবে। সেটি হচ্ছে, যখনই যেদিনই শেখ হাসিনা দেশে সীমান্তে পা রাখবেন, সেটি বিমানে আসুক কিংবা সড়ক পথে আসুক, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তাকে দেশে পা রাখার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে। কিন্তু তারেক রহমান এর মধ্যে জানতে চেয়েছেন, কারণ এর আগে কোনো একজন আইনজ্ঞ তাকে বলেছেন, যেহেতু এই মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগপত্র আইনগতভাবে কোথাও পাওয়া যায়নি, ফলে যেই মুহূর্তে তারেক রহমান দেশের মাটিতে পা ফেলবেন, সেদিন কিন্তু তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশের মাটিতে পা রাখছেন। যেটি আওয়ামী লীগ বলছে কিংবা অনেকেই বলছে, এটি শুধু কথার কথা নয়, সাংবিধানিক কথাও তাই। এমনকি এই যে গত কয়েকদিন পর্যন্ত এই ইস্যুটি কিন্তু আবার জোরালো হচ্ছে। আপনারা দেখবেন যারা শেখ হাসিনা সরকারকে উৎখাতে বড় ভূমিকা রেখেছে, সেই বদিউল আলম মজুমদার, মানে মার্কিন ডিপ স্টেটের যারা লোক, তারাও এটি বলছেন, এখন প্রকাশ্যেই বলছেন। জামাতের আমির তো সেদিন আরো খোলামেলাই বলে দিলেন। ফলে এই বিষয়টিও তারেক রহমানের একেবারে বুকের ভেতরে আঘাত লেগেছে। সত্যি সত্যি শেখ হাসিনা যখন দেশের মাটিতে পা রাখবেন, ফিরবেন,
তিনি তো তখন সাংবিধানিক ভাবেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে থাকছেন। তাইলে তারেক রহমানের অবস্থা তখন কি হবে? আইনগতভাবে যারা বলছেন যে তাকে গ্রেপ্তার করবেন, আসলে কি তখন প্রধানমন্ত্রী হিসেবে গ্রেপ্তার তাকে করার এখতিয়ার সরকারের কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর থাকবে কিনা? আরেকটি বিষয় তিনি জানতে চান যে শেখ হাসিনা যেদিন ফিরবেন, তাকে বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনা একা ফিরবেন না। যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন দলীয় নেতা কর্মীর যারা আছেন ভারতে আশ্রয় নেওয়া, তারা যেমন তার সঙ্গে আসবেন, এবং পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতা কর্মী যারা যতটা সম্ভব তারা একই শিডিউল মেনটেন করে তার সঙ্গে আসবেন, সেটি বিমানে হোক, সেটি সীমান্ত মানে সড়ক পথে হোক। তার চেয়েও বড় একটি বিষয় যেটি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে নিয়ত, সেটি হচ্ছে প্রতিনিয়ত যে আলাপ আলোচনাটি হয় সেটা হচ্ছে শেখ হাসিনাকে গত এই 5-6 মাসে আন্তর্জাতিক মিডিয়া যেভাবে ফোকাস করছে, সেই আঙ্গিকে নিশ্চিত হয়েছেন তারেক রহমান সরকার এবং অন্য সবাই যে শেখ হাসিনা যেদিন ফিরবেন সেদিন তার সঙ্গে, অর্থাৎ ওই সময়ে আন্তর্জাতিক বাঘা বাঘা বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা, প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আর যখন শেখ হাসিনা দেশের মাটিতে পা ফেলবেন, পাশাপাশি দেশের মধ্যে যতই কড়াকড়ি, যতই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাই থাকুক, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, মানুষের যে ঢল নামবে, আওয়ামী লীগ কিংবা অন্য সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থকরা, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সাধারণ মানুষ, যাদের ঢল নামবে, সেগুলো সেই পরিস্থিতি কিভাবে সামাল দিবেন তারেক রহমান, এটি তার সবচেয়ে বড় পয়েন্ট। কিন্তু এই পয়েন্টের কোনো সুরাহা করতে পারছেন না এই কারণে যে তারেক রহমান সরকার নিজেই আগে একটি ফাঁদে পা দিয়ে রেখেছেন, আর সেই ফাঁদটি তৈরি করে রেখে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যতবার ভারত সরকারের কাছে চিঠি দিয়েছে তাকে ফেরানোর জন্য, তাকে দেশে পাঠানোর জন্য, পাশাপাশি এই সরকারও একই পদ্ধতি অবলম্বন করে লিখিতভাবে, আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ভারত সরকারকে। এখানেই তারেক রহমান আটকা পড়ে গেছেন। এখন তারেক রহমানকে আন্তর্জাতিক বিশ্ব থেকে এবং ভারত তো অবশ্যই তাকে ইতিমধ্যেই বলা শুরু করেছেন বিভিন্ন ভাবে, আলাপ আলোচনায়। আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়েছে কিনা এটি আমি এখনো জানতে পারিনি, কিন্তু তারেক রহমানের সঙ্গে যারা কথা বলেছেন আইন শৃঙ্খলা রক্ষা মানে এজেন্সির, তাদের কোনো একটি সূত্র আমাকে জানিয়েছেন যে তারেক রহমানকে তারা বলেছেন যে যখনই শেখ হাসিনা দেশে ফিরবেন তখন হয়তোবা ভারত সরকার সবচেয়ে বড় চাপ তৈরি করবে তারেক রহমানের উপরে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়ে। অর্থাৎ শেখ হাসিনাকে আইনগতভাবে যে ফিরিয়ে দেওয়ার কথা সরকার বলছে, সেই আইনগতভাবে অর্থাৎ তাকে গ্রেপ্তার করে প্রত্যার্পণের যে বিষয়টি ভাবছে তারেক রহমান সরকার, সেটি তো হওয়ার কোনো সুযোগ নেই, হবেও না। বরং ভারতের অতিথি শেখ হাসিনাকে যেদিন দেশে পাঠাবেন কিংবা সেটি যেভাবেই হোক, তখন যদি কোনোভাবে শেখ হাসিনার উপরে কোন রকম হামলা বা কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, তবে সেই দিনই তারেক রহমানের মহা বিপদ একেবারে সামনে নেমে আসবে। এবং তখন তারেক রহমানের ক্ষমতা থাকবে কি থাকবে না, দেশের পরিস্থিতি কি হবে না, সেই পরিস্থিতিটি কিভাবে সামাল দিবে, এটির কোনো পথ এখন পর্যন্ত তারেক রহমান সরকার খুঁজে পাচ্ছে না। এবং তার নিরাপত্তা এজেন্সির যারা আছেন তারাও এই বিষয়ে এখন পর্যন্ত তাকে কোন রকম দিক নির্দেশনা দিতে পারছেন না। যদিও কোন একটি মাধ্যমে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়ে অজিত দোভালের সঙ্গে বৈঠকের কথা একটি ছড়াচ্ছে, যে সেইখানে যত আলোচনা তার মধ্যেও এখন এমন একটি বিষয় থাকতে পারে কথাটা এই কারণে বলছি যেহেতু আমি নিশ্চিত নই, কিন্তু ওই মাধ্যমগুলোর আভাসটা এমন, আপনারাও দেখতে পারেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। বাংলাদেশেরই কোনো প্রতিষ্ঠিত সাংবাদিক কিন্তু এটি প্রকাশ করেছে।
তো সেই জায়গাটিতে কেউ কেউ বলার চেষ্টা করছেন বরং বাংলাদেশ সরকার বা তারেক রহমানের নিজে এই মহা বিপদ থেকে উদ্ধার পাওয়ার সবচেয়ে মহামন্ত্রী হিসেবে কাজ করছে। ভারত সরকারকে এখন আকুতি মিনতি জানানো, যে কোনো ভাবে শেখ হাসিনাকে যাতে ঠেকিয়ে রাখা হয়, শেখ হাসিনাকে যাতে তার কথা অনুযায়ী এই মুহূর্তে অন্তত পক্ষে 2-4 বছরের মধ্যে যাতে দেশে বাংলাদেশে না পাঠায়। এখন যখনই এই প্রস্তাব যদি সত্যি সত্যি দেওয়া হয়, তবে তখনই তো ভারত বলবে তোমরাই তো চেয়েছো, আনুষ্ঠানিক চিঠি দিয়ে তাকে ফেরত চেয়েছো, তো এখন তো তিনি নিজেই স্বেচ্ছায় দেশে যাচ্ছেন, তাহলে তোমরা তার নিরাপত্তা কেন দিতে পারবে না? আর আন্তর্জাতিক প্রশ্নই এটি। আর শেখ হাসিনাও তার প্রস্তুতি যেভাবে নেওয়া হচ্ছে, সেইভাবে শুধুমাত্র আওয়ামী লীগ নেতা কর্মীরা তার সঙ্গে ফিরবে সেটি নয়, আরো অনেক মহলের অনেক কিছুই, বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন মহলের প্রতিনিধিরা থাকবেন ওই সময় ওই দিন। ফলে বুঝতেই পারছেন তারেক রহমানের মহা বিপদটি কি। তারেক রহমান এখন না পারছেন ফেলতে এই ইস্যুটি, না পারছেন গিলতে। দেশের মধ্যেও এক ধরনের জামায়াত এনসিপি তারা যেমন তাকে চাপ দিচ্ছে, আর শেখ হাসিনা নিজেই যখন ঘোষণা দিয়েছেন, এটি অটোমেটিক ভাবে বাই প্রোডাক্ট হিসাবে একদম যেন মহা বিপদের একটা বড় আঘাত এসে পড়েছে তারেক রহমানের উপরে। বাংলাদেশের রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে। আপনারা জানেন যে বাংলাদেশে এখন অন্তত 5টি পঞ্চপাণ্ডব বলতে পারেন, 5টি রাষ্ট্র সরাসরি আমাদের রাজনীতির ব্যাপারে নাক গলাচ্ছে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এবং বন্ধুর বেশে আমাদের বুকে অথবা পিঠে আমি কিছু বললাম না, কিছু একটা করার চেষ্টা করছে। সেই রাষ্ট্রগুলোর মধ্যে 1 নম্বর হলো আমেরিকা, এরপরে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে তুরস্ক, এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে চীন, পাকিস্তান এবং ভারত। এই 5টি রাষ্ট্র। আপনি যখনই কোনো একটা জায়গাতে দেখবেন এরকম সংখ্যা 5টির সংখ্যা হয় পঞ্চপাণ্ডব, সেই পঞ্চপাণ্ডব যখন কোথাও একত্রিত হয়, সেখানে একটা যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। যে কোনো একটা জায়গাতে কতগুলো ট্রায়াঙ্গেল রয়েছে, যেমন ধরুন দুটো পক্ষের মধ্যে সংঘর্ষ, 3টি পক্ষের মধ্যে সংঘর্ষ, এটিকে ট্রায়াঙ্গেল বলা হয়। আরেকটিকে বলা হয় পরস্পর বিরোধী, আরেকটি হচ্ছে চতুর্মুখী। কিন্তু যেখানে 5টি কোণ থাকে, 5টি ক্ষেত্র থেকে, অধিক্ষেত্র থেকে 5 ধরনের সিদ্ধান্ত আসে, এটিকে আমরা জ্যামিতির ভাষা বলি রম্বস। আর সেই রম্বস যখন রাজনীতির ময়দানে আসে, তখন কোনো অবস্থাতে যুদ্ধ এড়ানো যায় না এবং সেই যুদ্ধের পরিণতি মারাত্মক আকার ধারণ করে। বাংলাদেশে এখন যে 5টির কথা বললাম রাষ্ট্রশক্তি পঞ্চপাণ্ডব, ঠিক একই অবস্থা দেখেন এখন ইরানে ঘটছে। সেখানে ইরান, আমেরিকা, ইসরায়েল, ইরান, আমেরিকা, ইসরায়েল, এরপর রাশিয়া এবং চীন। দেখেন 5টা রাষ্ট্র। এই 5টি রাষ্ট্রের যে স্বার্থ এবং অন্যান্য যে বিষয়, এই পুরো বিষয়ে পুরো মধ্যপ্রাচ্য, হরমুজ প্রণালী এবং আরেকটা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আরেকটি প্রণালী রয়েছে, যেটা বাব আল মান্দ, ইয়েমেনের কাছাকাছি, যেটি হুতিরা নিয়ন্ত্রণ করতে পারে। তো এই বাব আল মান্দ এবং হরমুজ, এই দুটো যদি বন্ধ করে দেওয়া হয় পরিপূর্ণভাবে, পুরো মধ্যপ্রাচ্যের যে তেল, এটির অলমোস্ট 60% তারা নিয়ন্ত্রণ করতে পারবে। তো সেই বিষয়গুলো এখন খেলছে 5টি পক্ষ। এর কারণে দেখুন বারবার সমঝোতা হচ্ছে, বন্ধ হচ্ছে, আবার সেই যুদ্ধ শুরু হয়ে গেছে। বাংলাদেশে একই অবস্থা। বাংলাদেশে 17টি বছর ধরে আওয়ামী লীগ প্রাণান্ত চেষ্টা করেছে মোটামুটি একটা সমঝোতাপূর্ণ সম্পর্ক 3টি শক্তির সঙ্গে রাখার জন্য। 1 নম্বরে ভারত, 2 নম্বরে চীন। এখানে তারা মোটামুটি সফল হয়েছে, কিন্তু আমেরিকার সঙ্গে তারা পেরে ওঠেনি। শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করেছিলেন আমেরিকার সঙ্গে একটি সম্পর্ক, যেটা পাকিস্তান করেছে। পাকিস্তান চীনের সঙ্গে সম্পর্ক রাখছে, আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখছে, আবার রাশিয়ার সঙ্গে ইরানের সঙ্গে কিন্তু তার সম্পর্ক ভালো আছে। এটা পাকিস্তানের ভৌগোলিক অবস্থা, পরমাণু শক্তি, অন্যান্য সব মিলে হয়তো পাকিস্তান পেরেছে, বাংলাদেশ
সেটা পারেনি। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়ে গেছে সে অবস্থা হলো যে এই যে পঞ্চপাণ্ডব 5টি দেশ, এই 5টি দেশের ভিন্ন ভিন্ন স্বার্থ রয়েছে, আবার তাদের অভিন্ন স্বার্থ রয়েছে 5টি দেশের। আবার 5টি রাষ্ট্র দুটো বলয়, 3টি বলয়, প্রথমত 3টি বলয় তারা বিভক্ত হয়ে কাজ করছে, যেমন চীন এবং পাকিস্তান একত্র হয়ে কাজ করছে, এটা হলো একটা বলয়। আরেকটা হলো আমেরিকা এবং পাকিস্তান, এটা হলো দুটো বলয়। আরেকটা বলয় হলো ভারত এবং আমেরিকা, 3টি বলয়। তো 5টা শক্তি ট্রায়াঙ্গল হয়ে 3টি কৌণিক দূরত্ব তৈরি করে বাংলাদেশের সঙ্গে তারা রাজনীতি, অর্থনীতি, সাম্রাজ্যবাদী নীতি সবকিছু করার চেষ্টা করছে। এবং এখানে দেখুন 3টি অ্যাঙ্গেলের মধ্যে 2টো অ্যাঙ্গেলই আমেরিকা আছে। ভারতের সঙ্গে আমেরিকা আছে, পাকিস্তানের সঙ্গে আমেরিকা আছে। আর তুরস্ক যে বাংলাদেশের সঙ্গে যে কাজটি করতে চাচ্ছে সেটি সে মূলত এখানে একটা কারোর সাথে যোগাযোগ না করে তার যে একটা নিজস্ব যে একটা আইডেন্টিটি আছে বর্তমানে একে পার্টির, তার ধারাবাহিকতা এখানে একটি ইসলামী রাষ্ট্র, উগ্রবাদ একটা শক্তি তারা এখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এটা ডাইরেক্ট তুরস্ক সরাসরি। এখানে আমেরিকা, ভারত কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তো বোঝার চেষ্টা করেন এই অবস্থাতে একটি সরকার এখন যে আছে সেই সরকার সবচেয়ে নাজুক অবস্থায় আছে। প্রথমত সরকার যারা পরিচালনা করছেন তারা যারা অভিজ্ঞতা সম্পন্ন, তারা বৃদ্ধ, খুবই বৃদ্ধ, এবং 17 বছর আউট অফ রেস থাকার কারণে বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি ইত্যাদি থেকে তারা বহু যোজন দূরে তারা চলে গেছে। পরবর্তী যে অংশটি আছেন যারা যুবক, বৃদ্ধ নন যুবক, তো তাদেরও আসলে অভিজ্ঞতা নেই এবং সফলতা নেই। এর বাইরে একেবারে নবীন কিছু মন্ত্রী আসছেন যাদের অভিজ্ঞতা কনসিস্ট বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ। কাজে এই সকল বৃহৎ শক্তির ডিপ্টি সেক্রেটারি পর্যায়ের একজন ঝানু, আমলা, কামলা অথবা ধরুন সেই দেশে একজন রাজনীতিবিদ, তাদের সঙ্গে টেবিলে বসে 1-to-1 আলোচনা করে দেশের সমস্যার সমাধান করার মতো কেউ নেই। এই মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি, আমি কোনো সমালোচনা করছি না। 1 নম্বরে জনাব সালাউদ্দিন সাহেব, 2 নম্বরে খলিলুর রহমান সাহেব। এখন সালাউদ্দিন সাহেব এবং খলিলুর রহমান সাহেব নরেন্দ্র মোদীর সঙ্গে বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সেটা অনেক পরের বিষয়। খালি জাস্ট দেখুন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, কিংবা পাকিস্তানের রাষ্ট্রদূত, ইভেন ইরানের রাষ্ট্রদূত, ওনাদের সঙ্গে যখন এই দুজন ক্ষমতাধর ব্যক্তি পাশাপাশি বসেন, দাঁড়ান, এদের বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করুন, তারপর এদের দিকে তাকান, আমার কাছে কি মনে হয় যে ওনাদের পাশে আমাদের এই দুজন ক্ষমতাধর লোকদেরকে কিভাবে মানায় এবং কেমন দেখায়, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে আউটপুট কিভাবে আসে। অথবা ধরুন প্রধানমন্ত্রী, এখন প্রধানমন্ত্রীকে উপস্থাপন করার জন্য সামাজিক মাধ্যম এখন একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সেখানে বিএনপির মিডিয়া সেল আছে, প্রধানমন্ত্রীর কার্যালয় আছে, স্বয়ং তারেক রহমান সাহেব তার নিজের নামে ফেসবুক পেজ আছে। অহরহ প্রতিদিন সেখানে ভিডিও দেওয়া হচ্ছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টের ছবি দেওয়া হচ্ছে, এবং লক্ষ্য করুন যে গত 4 মাসে এটি জ্যামিতিক হারে কমেছে। এখন এই সকল পেজের যে কোনো খবর তাদের ব্যাপারে মানুষের কোনো আগ্রহ নেই, লাইক কমেন্ট কিচ্ছু নেই। ফলে এই সরকারকে সবাই বলতো যে এটি ফেসবুকের সরকার, সেই ফেসবুকের সরকার এখন টেক্সটবুকের সরকার হয়ে গেছে। তো এই সকল পেজে যেটি দেখা যায় যে স্বয়ং সরকার প্রধান তার জীবনের বা দৈনন্দিন কর্মের উল্লেখযোগ্য বিষয়গুলো আপনি কি দেখেন? তিনি ফ্যামিলি কার্ড বিতরণের জন্য ঢাকার বাইরে যাচ্ছেন, নিজ হাতে কোদাল দিয়ে মাটি কাটার জন্য ঢাকার বাইরে যাচ্ছেন গাড়িতে করে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে এই কাজগুলো আপনি গাড়িতে করে যাচ্ছেন প্রেম করার জন্য। বুঝেন প্রধানমন্ত্রীর মর্যাদাটা কোন পর্যায়ে উঠে গেছে বা নেমে গেছে। তারপর তার যে রাষ্ট্রীয় আচার, সেই আচারে গিয়ে দেখুন যে যখন কোনো একজন রাষ্ট্রদূত যাচ্ছেন তার সঙ্গে দেখা করার জন্য, সেখানে প্রধানমন্ত্রী ছবি তুলছেন, কথা বলছেন। হাউ ডাজ ইট লুকস? এটা দেখতে আপনার কাছে কেমন লাগে? এরপরে তিনি অন্যান্য যে সকল বৈঠক করছেন
নন ফর্মাল ওয়েতে অনেকের সঙ্গে কথা বলছেন, প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে। এই পুরো জিনিসগুলোর মধ্যে আপনি দেখবেন যে সরকার আসলে হাঁপিয়ে উঠছে, তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে কখন কি করা দরকার। ঠিক সেই সময়টিতে এখানে এই যে 5টি পক্ষ পঞ্চপাণ্ডব, এই পঞ্চপাণ্ডবের 3টি অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এর বাইরে সরাসরি দুটো রাষ্ট্র সিঙ্গেল ওয়েভে খেলছে। তো সেই 3টি রাষ্ট্রের মধ্যে ডাইরেক্ট বেশি সিঙ্গেল ওয়েভে খেলছে চীন, সিঙ্গেল ওয়েভে খেলছে তুরস্ক আর দিল্লি। তো বাকি বিষয়গুলো নিয়ে যদি আমি বলতে যাই, এতে করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে এবং ভিডিওর পরিমাণ বড় হবে। আমি শুধু দিল্লিকে নিয়ে, মানে যতটুকু আমি বুঝেছি সেটা হলো, দিল্লি সেই 2017-18 সন থেকেই আওয়ামী লীগের উপর বিরক্ত। এর কারণে দিল্লি মনে করছে দুটো বিষয় দিল্লির অ্যাজ এ হোল, যে আওয়ামী লীগ নামক যে দলটি, বাংলাদেশের যে স্বাধীনতাটি বা শেখ পরিবার, এটি মূলত দিল্লির অবদান রাষ্ট্রীয়ভাবে। তো তারা তাদেরকে সবসময় চেয়েছে দিল্লির দাস বা দিল্লির দাসী হিসেবে। এখানে বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত আসবেন, তিনি ডিপটি অ্যাম্বাসেডর হন বা অ্যাম্বাসেডর হন, তিনি প্রধানমন্ত্রীর দরবারে সর্বেসর্বা থাকবেন। কিন্তু যে কোনো কারণে হোক, শেখ হাসিনা বা বঙ্গবন্ধু এরা দুজনই এই জিনিসটি কখনো মানতে পারেননি। তো মানতে না পারার কারণে অনেক রাজনৈতিক ঘটনাগুলো ঘটেছে, যেগুলো বিভিন্ন বইতে ঐতিহাসিকভাবে এই বিষয়গুলো উঠে এসেছে। যারা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন ছিলেন, ইসলামপন্থী সাংবাদিক বা শেখ হাসিনার ঘনিষ্ঠজন ছিলেন, তারা কিন্তু এই বিষয়গুলো জানেন যে আসলে পর্দার আড়ালে কি ঘটনাগুলো ঘটে। তো যেটা বলছিলাম যে 2016-17 সনের পরই শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করেছেন ইন্ডিয়ার একটা বলয় থেকে বের হয়ে আরেকটি বলয় তৈরি করার জন্য, এবং ইন্ডিয়া ঠিক সেই সময়টা থেকেই বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা যোগাযোগ শুরু করেছে। কিন্তু এই দুটো দলকে কখনোই তারা প্রেডিক্টেবল অবস্থায় পায়নি। ঘুরে ফিরে তাদের কাছে মনে হয়েছে আওয়ামী লীগের মন্দের ভালো। এবং এইভাবে টানাপোড়েনে যখন 2018 সালের যে নির্বাচনটা হলো, বলা হয়ে থাকে 2018 সালের নির্বাচনে ইন্ডিয়ার যে মাস্টার প্ল্যান ছিল বা শেখ হাসিনার যে ডিজায়ার ছিল, এটার এগেনস্টে গিয়ে সম্পূর্ণ চীন এখানে খেলে দেয়। এবং চীন যেভাবে ডিজাইন করে নির্বাচনের ঠিক একদিন আগে, ঠিক সেইভাবে নির্বাচনের ফলাফল হয় এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক মৃত্যু, বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা একেবারে জিরোতে পৌঁছে যায়। শেখ হাসিনা বিকাম জাস্ট এ পাপেট। সবাই যেভাবে 2018 সনে তাকে বিশ্বাস করেছিল, সেখানে নির্বাচনটি যদি 100% অ্যাকুরেট হতো, সেই নির্বাচনে যদি শেখ হাসিনা পরাজিত হতেন, তবু তিনি অমরত্ব লাভ করতেন এবং 2014 সালের নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন করতো না, নো ওয়ান। কিন্তু সেখানে এমনভাবে একটা ঘটনা ঘটানো হয়েছে, জাস্ট নির্বাচনের 4-5 দিন আগের থেকে গ্রাউন্ড ওয়ার্ক করেছে। আমরা ফিল্ডে যারা ছিলাম আমরা টের পেয়েছি। আমরা 16 ডিসেম্বর, 29 ডিসেম্বর নির্বাচন, 30 ডিসেম্বর নির্বাচন হলো, আমরা 16 ডিসেম্বর থেকে টের পেয়েছি যে সামথিং হ্যাপেন, যেটা সরকারের নিয়ন্ত্রণে নেই, মিলিটারির নিয়ন্ত্রণে নেই, পুলিশের নিয়ন্ত্রণে নেই, কে যেন খেলছে। এবং এই খেলাধুলা যে কেবলমাত্র বিএনপির মধ্যে ছিল, আওয়ামী লীগের মধ্যে ছিল, নট লাইক দ্যাট। প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃত্ব, তারা এই যে যা কিছু হচ্ছে তারা জানতো। এবং আমরা যারা মাঠে ছিলাম, আমরা সবাই বলির ভাটা হয়েছি। এর ফলে কি হলো, এই নির্বাচনের ফলাফল হওয়ার পরে শেখ হাসিনা গণতান্ত্রিক বিশ্বে, গণতান্ত্রিক রাজনীতিতে এবং বাংলাদেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে একেবারে জিরোতে গিয়ে পৌঁছছেন, বিরক্তিকর একটা জায়গাতে গিয়ে পৌঁছেন। তারপরে তিনি চেষ্টা করেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে আবার একটি সমঝোতা করার জন্য, কিন্তু সেটা তিনি পারেননি। এরপরে করোনা আসছে, এরপরে ইউক্রেনের যুদ্ধ আসছে, অনেক কিছু। ভারতীয় নরেন্দ্র মোদীর ক্ষমতা দুর্বল হয়ে গেছে এবং এরপর তিনি ক্ষমতাচ্যুত হয়ে এখন দিল্লির অধীনস্থ হয়ে আছেন। এখন দিল্লি আওয়ামী লীগকে নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে খেলছে। কিন্তু খেলার আগে দিল্লি বেশ কয়েকবার চেষ্টা করেছে জামাতের সঙ্গে একটা সমঝোতা করার জন্য, তারা চেষ্টা করেছে বিএনপির সঙ্গে সমঝোতা করার জন্য। এটা এখন ওপেন সিক্রেট।